ধূমপান, মদ্যপান বা যে কোনো রকমের ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। উক্ত গল্পে কিছু ক্ষেত্রে নৃশংসতা, ভয়াবহতা এছাড়াও শারীরিক বা মানসিক বিকারের উল্লেখ থাকতে পারে, তাই গল্পটি কিছু ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য উপযুক্ত। দারোগার ডায়েরি শ্রোতাদের কাছে অনুরোধ, গল্পের ঘটনা বিবেক দিয়ে বিচার করবেন। গল্পের স্বাদ সম্পূর্ণরূপে উপভোগ করার জন্য হেডফোন কিংবা ইয়ারফোনের ব্যবহার প্রস্তাবিত। ট্যাক্সি। হ্যাঁ ম্যাডাম বলুন। এয়ারপোর্ট যাবে? না, আজ আর কোথাও যাব না। মানে? আরে দিদিভাই, আজ ট্যাক্সি ধর্মঘট। দেখছেন রাস্তায় ট্যাক্সি চলছে না। তাহলে বাইরে বেরিয়েছেন কেন? আপনি কিছু খবর রাখেন না নাকি? যান যান, অন্য গাড়ি ধরে নিন, যান। ধাত্তেরি, যত সব। কলকাতা হাইকোর্টের বাইরে এক কাপ চা হাতে নিয়ে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে তাকিয়েছিলাম। আজ বেশ পুরনো এক কেসের শুনানির দিন ছিল। আসামি বেশ কিছু বছর ধরে জেল হেফাজতে। আগামী শুনানির দিনই সাজা ঘোষণার পালা। সে মহামান্য আদালতের কাছে তার দোষ স্বীকার করে নিয়েছে। এসব নিয়ে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে বাইরে বেশ নির্বিঘ্নেই দাঁড়িয়েছিলাম। সত্যিই তো, চারিদিকে হলুদ ট্যাক্সি ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। ড্রাইভাররা কেউ সামনের সিটের জানলার ওপর পা তুলে ঠোঁটের কোনায় জ্বলন্ত বিড়ি ফুঁকছে, কেউ বা গাড়ির বনেটের ওপর তেলে ভাজা আর মুড়ি রেখে আপন মনে চিবিয়ে যাচ্ছে। আমার পাশেই এক ট্যাক্সি চালক পেছনের সিটের দুপাশের দরজা হাট করে খুলে জামার ওপরের বেশ কয়েকটা বোতাম আলগা করে নির্বিঘ্নে ঘুমোচ্ছে, আর তার দিকেই জনৈক এক মহিলার কটাক্ষ। এই যে মাস পিটিশন যে দেবেন, কার বিরুদ্ধে দেবেন? একটা তো প্রমাণ লাগবে নাকি? আমরা এতজন এখানে আছি, আমরা কি মিথ্যে কথা বলছি নাকি? মিথ্যে কথাই বললাম? আমি কি বললাম আপনি মিথ্যে বলছেন? কোর্টের মধ্যেও দেখলাম বেশ কয়েকজন ড্রাইভারের আনাগোনা। লিখিত কোনো অভিযোগ হাতে করে সবাই উচ্চস্বরে তাদের দাবি জানাচ্ছে। আচ্ছা দেখছি, দাঁড়ান। কালো কোট পরিহিত আরেক মাঝবয়সী উকিলবাবু তাদের কিছু একটা বলে আশ্বস্ত করার চেষ্টা করছে, যদিও পুরো ব্যাপারটা আমার কাছে বেশ গোলমেলে। চায়ের ভাতটা ফেলে দিয়ে ঘড়ির দিকে তাকালাম। দুপুর গড়িয়ে বিকেলের দিকে। ট্যাক্সির জন্য কিছুক্ষণ হন্যে হয়ে ঘুরে বেশ ক্লান্ত হয়ে দাঁড়িয়েছিলাম। কোর্ট চত্বরের রাস্তায় হাতেই গোনা দু একটা বাস, সেগুলোরও আর দেখা নেই। হঠাৎ পিছন থেকে একজন ভদ্রলোক এগিয়ে এলো। স্যার, আপনি ট্যাক্সি খুঁজছেন? স্যার, আজকে তো পাবেন না, আজ যে ধর্মঘট। সেটা বুঝলাম, কিন্তু আমার যে অনেকটাই পথ যেতে হবে, কোনো ব্যবস্থা করা যাবে? হয়ে যাবে স্যার, আমি ওই পথেই যাব, ওই দিকেই আমার বাড়ি। যাওয়ার সময় আপনাকে নামিয়ে দেব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আসলে কোর্টে আসার সময় আমার গাড়িটা হঠাৎ। অত ভাববেন না স্যার, আপনারা আমাদের জন্য এত কিছু করেন আর আমরা এটা পারবো না? গাড়িতে চেপে বসলাম। এখান থেকে থানায় পৌঁছতে ঘন্টা খানেক তো লাগবেই। সারাদিনের কাজে ফাঁকা পেটে কিছুই পড়েনি। আমার কিছু বলার আগেই তিনি বলে উঠলেন, এই তল্লাটে ট্যাক্সি চালায় প্রায় 10 বছর। আপনার মতো অনেক বাবুরা যায়, আপনাকে তো দেখিনি কখনো। আমি কালই জয়েন করেছি, এর আগে হাওড়াতে পোস্টিং ছিল, এখন এখানে এসেছি। তো আপনার নাম? আমার নাম দীনেশ। ট্যাক্সি স্ট্যান্ডে দিনুদা বলে খালি একটা হাঁক পারবেন। আচ্ছা, বলছি দীনেশবাবু, সামনের কোনো দোকান থেকে দুটো সিঙ্গাড়া আনবেন। আমার এই প্রশ্নের পর লোকটা রীতিমতো গাড়ি থামিয়ে চোখ ছানাবড়া করে খানিকটা সন্ধিৎসু নজর পাকিয়ে বলল, আপনি কে বলুন তো? মানে? আমাকে ছেড়ে দিন, আমার বাড়িতে বউ বাচ্চা আছে।
এই নিন চাবি নিন, আমাকে ছেড়ে দিন। আরে আরে অদ্ভুত মানুষ তো মশাই আপনি। দেখুন, মানি ব্যাগটা রাখুন, এতে 500-700 টাকা মতো আছে, রেখে দিন। আরে মশাই আপনি কি পাগল? আমি তো খালি একটা সিঙ্গাড়া খাবো বলেছি। আপনার যা ইচ্ছে তাই খান, আমাকে ছেড়ে দিন। আরে দীনেশবাবু আপনি কি বলছেন? খানিকটা ধাতস্থ হওয়ার সময় নিয়ে লোকটা বলল, দিন স্যার, আমি সামনের দোকান থেকে সিঙ্গারা নিয়ে আসি, আপনি গাড়িতেই বসুন। আমি খানিকটা অবাক হয়ে বসেছিলাম। কি এমন বললাম যাতে দীনেশবাবুর এমন অদ্ভুত আচরণ? সিঙ্গারাতে কি লোকটার অ্যালার্জি আছে নাকি, নাকি কোনো ফোবিয়া? মিনিট 5 মধ্যেই দীনেশবাবু আমার কাছে এসে আমার হাতে একখানা সিঙ্গারা দিয়ে গাড়ি স্টার্ট দিলেন। বাকি পথে দীনেশবাবুকে অনেক প্রশ্ন করেছি, কিন্তু কোনো সদুত্তর পাইনি। থানার সামনে এসে পৌঁছালাম তখন প্রায় বিকেল। থানার সামনে বেশ কিছুটা ফাঁকা জায়গা, তাতেই কিছু হলুদ রঙের গাড়ি ছন্ন ছাড়া হয়ে দাঁড়িয়ে আছে। থানার পূর্ব দিকে বেশ কিছু ঘর, সেগুলো অনেকাংশেই ভগ্নাশেষে রূপান্তরিত হয়ে আছে। আর পশ্চিম দিকের উঁচু পাঁচিলের সামনে পুরনো কিছু বাইক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। বেশ কিছু ঘিয়ে রঙের জামা পরিহিত মানুষ রুদ্রমূর্তি ধারণ করে তাদের হাতে কিছু কাগজ নিয়ে ধিক্কার মিছিলে সামিল হয়েছে। মানছি না, মানবো না। এই দৃশ্য আমার কাছে খুব একটা নতুন নয়। আসলে সরকার অবধি সাধারণ মানুষের কথা পৌঁছানোর একমাত্র রাস্তা হলো প্রশাসন। আর সেখানে আঘাত হানলে সেটা যেভাবেই হোক সরকার অবধি ঠিকই পৌঁছায়। শহর কিংবা গ্রাম, যেখানেই বা যখন মানুষের দাবি জানানোর প্রয়োজনীয়তা এসেছে, সেখানেই প্রথম অবস্থান বিক্ষোভের ছায়া পড়েছে পুলিশ স্টেশনের সামনে। আর সেই অভিঘাতকেই খানিকটা ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে কিছু পুলিশ তাদের বোঝানোর অদম্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সত্যি ঊনবিংশ আর বিংশ শতাব্দীর পুলিশের মাঝে কতটা ফারাক। আগের পুলিশিংয়ে ছিল রূঢ় ভাষার অবাঞ্ছিত প্রয়োগ, ছিল ধমকানি, ছিল বয়সের উচ্চ বাচ্চ না দেখেই কদর্য সম্বোধন। ধীরে ধীরে প্রতিকূলতা বদলেছে, যা আজকের পুলিশকে অনেক ধৈর্যশীল আর বুদ্ধিদীপ্ত বানিয়েছে। বদলেছে ওয়ে অফ ম্যান ম্যানেজমেন্ট, আর তার সাথে আইনি ব্যবস্থাও। এইসব ভাবতে ভাবতে ওদেরকে পাশ কাটিয়ে থানায় রিপোর্ট করলাম। থানার সমস্ত পুলিশ সাথে বড়বাবুও বেশ ব্যস্ত হয়ে উঠেছে। যেভাবেই হোক মবটাকে ছত্রভঙ্গ না করতে পারলে ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত হতে পারে। পাশেই এক পুলিশকর্মী আমার কাছে এসে বলল, স্যার, এই থানায় আপনি আজকে জয়েন করেছেন? হ্যাঁ। ও নমস্কার স্যার। নমস্কার, কিন্তু কি হলো বলুন তো? বাইরে এত লোকের ভিড়। আর বলবেন না স্যার, এই শহর জুড়ে ট্যাক্সি চুরি হচ্ছে। এই তো গত মাসে 3খানা। কি বলবেন বলুন তো স্যার? বলেন কি? হ্যাঁ স্যার, তা আপনাকে কি বলছি আমি। কিন্তু কিভাবে? সেসব আপনাকে বড়বাবু বলতে পারবেন, আমার অত কিছু জানা নেই। তবে শুনেছি স্যার, ওই কী সব যেন খাইয়ে টাইয়ে অজ্ঞান টজ্ঞান করে, তারপর ট্যাক্সি নিয়ে পগার পার। আচ্ছা স্যার, বড়বাবু আপনাকে ডাকছেন, ওই দিকের ঘরটা। স্যার, মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। থ্যাংক ইউ স্যার। ও আচ্ছা, তুমি সমরেশ। তোমার কথা এর আগে বেশ কয়েকবার শুনেছি। নাইস টু মিট ইউ। হ্যাঁ, যাই হোক, থানার বর্তমান অবস্থা তো তুমি দেখতেই পাচ্ছ। দেখো, তুমি সিনিয়র অফিসার, নতুন করে তোমাকে বলার কিছু নেই। হ্যাঁ, বাইরে কিছু একটা নিয়ে কিছু ড্রাইভার গোষ্ঠী নিজেদের দাবি জানাতে এসেছে। আমি বাইরে একজনকে জিজ্ঞাসা করলাম, কিন্তু গাড়ি মনে হয় মিসিং বা সেরকম কিছু। সমরেশ, ঠিকই ধরেছ। আসলে এই ব্যাপারটা পুরোটাই প্রথম থেকে এএসআই দামিনী দেখছে।
ওই ব্যাপারটার ডিটেলস তোমাকে ওই বলবে। ওকে স্যার। দামিনীকে একটা কাজে পাঠিয়েছি, দুপুরের মধ্যে ও চলে আসবে। তুমি বরং ফ্রেশ হয়ে নাও, বিকেলের দিকে একটা মিটিং অ্যারেঞ্জ করছি, সেখানেই বরং আমরা আলোচনা করে নেব যে কি কি করতে হবে আর কি কি নয়। এনিওয়ে, একটা কোয়ার্টার তোমার জন্য অর্গানাইজ করেছি, একবার দেখে নিও, আশা করি কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ স্যার। নতুন থানার নতুন কোয়ার্টার, বেশ পরিপাটি। আর সব থানার মতো নয়, যাতে একটা বিছানা পাতলে তার পাশে দুহাত ছড়িয়ে দাঁড়ানোর মতো জায়গা থাকে না। এখানের ঘরটা বেশ বড়। পিছনের জানলার ওপাশ দিয়ে কলকাতার ব্যস্ত রাস্তার চিত্র চোখের সামনে ভেসে ওঠে। সামনের দরজার ওপাশে দুখানা চায়ের দোকানের ধোয়া ওঠা চায়ের গন্ধ, সেখানেই বেশ কিছু মানুষের কোলাহল, আর তার জেরেই দোকানদারের নাভিশ্বাস ওঠার জোগাড়। তার সামনের বড় রাস্তার ওপর বেশ কিছু ঘুমটি, তার ওপরে বিভিন্ন নামি দামি অ্যাডভোকেট চেম্বারের নাম লেখা আছে। সেগুলোর সামনে কিছু কালো কোট পরা উকিল বাবুরা তাদের ক্লায়েন্টদের আইনি পরামর্শ দিচ্ছেন। একটা ট্যাক্সি চালকের দল হাতে কিছু প্ল্যাকার্ড নিয়ে থানার দিকেই এগিয়ে আসছেন। হয়তো তাদের জনরোষ বাড়াবার একটা প্রচেষ্টা চলছে। তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলল। থানা থেকে একটু আগেই ফোন এসেছে, এসআই দামিনী চলে এসেছেন। এর আগে অন্য কোনো থানায় তার সাথে কাজ করার সৌভাগ্য হয়নি, কিন্তু হেডকোয়ার্টার থেকে শুরু করে অন্যান্য জেলায় তার বেশ সুখ্যাতি আছে। থানায় পৌঁছে অফিসার রুমের টেবিলের সামনে গিয়ে দেখলাম দামিনী দাঁড়িয়ে আছেন। তার সম্বন্ধে যেটুকু শুনেছি তার কোনো অংশই অতিরঞ্জিত নয়। ইয়ং লেডি অফিসার এবং উচ্চতা প্রায় 5.5 ফুটের ওপরে, গৌরবর্ণা, অবিবাহিত হওয়ায় তার উপর বাকি পুলিশ কর্মীদের দুর্বলতা ভরা চোখের চাহনি মোটেও উপেক্ষণীয় নয়। কিন্তু তার সৌন্দর্যের থেকেও তার শৌর্য আর বাচনভঙ্গি সকলের কাছে বেশ লক্ষণীয়। চোখ দুটি বেশ দীপ্তমান হলেও এক অপরূপ নম্রতা আছে। আমাকে দেখেই মাথার বেরেট ক্যাপটা হাত দিয়ে ঠিক করে একটা সেলুট মেরে বলল, জয় হিন্দ স্যার, আসুন স্যার, আপনার জন্যই ওয়েট করছি। কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলাম ঘরটা বেশ অন্ধকার, আর টেবিলের সামনে একটা ল্যাপটপ খোলা অবস্থায় রাখা আছে। সেখানেই একজন অপারেটর বসে প্রজেক্টরের প্রতিবিম্ব দেওয়ালের ওপর অ্যাডজাস্ট করার চেষ্টায় লিপ্ত। দামিনী একটা চেয়ার আমাকে এগিয়ে দিয়ে টেবিলের পাশেই বসার জন্য অনুরোধ জানালো। আমি তাতে বসতেই সে টেবিলের বিপরীত দিকে গিয়ে বলতে শুরু করলো, স্যার, আমি দামিনী। এই কেস এতদিন আমি হ্যান্ডেল করছিলাম, সেভাবে কিছুই প্রগ্রেস হয়নি, কিন্তু অ্যাজ পার এন্ডোর্সমেন্ট আজকে থেকে এই কেসের ইনভেস্টিগেটিং ইনচার্জ আপনি। কিন্তু আমি তো আজকেই জয়েন করেছি। থানা এলাকা তো দূরের কথা, আর কেসের কিছুই সেভাবে আমার। জানি স্যার, চিন্তা করবেন না, আপনাকে সব রকমভাবে অ্যাসিস্ট করব। আপাতত কিছু ছবি আপনাকে দেখাতে চাই, যেগুলো দেখলে আপনার চোখের সামনে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কম্পিউটার অপারেটরকে নির্দেশ করতেই দেওয়ালের ওপর 4টি ছবি ভেসে উঠল। সেদিকেই একবার তাকিয়ে দামিনী বলতে শুরু করলো, 3 জুন সময় বিকেল 5:30। ধর্মতলা থেকে একজন ব্যক্তি একটা ট্যাক্সি বুক করেন দীঘা যাওয়ার জন্য। ওখান থেকে তিনি ট্যাক্সিতে উঠে যাত্রা শুরু করেন। তারপর পরের দিন সকাল অর্থাৎ 4 জুন ট্যাক্সি চালককে সেন্সলেস অবস্থায় পাওয়া যায় করিমপুরের রাস্তার পাশে। 12 জুন বিকেল 4টে মা ফ্লাইওভার। ঘটনা প্রায় একই, খালি এবার গন্তব্য ছিল সুন্দরবন। বেনেখালির ফাঁকা রাস্তায় ট্যাক্সি চালককে পরের দিন অর্থাৎ 13 জুন রাতে উদ্ধার করা হয়। 21 জুন দুপুর 12টা সল্টলেক থেকে এক ট্যাক্সি বুক করা হয় উদ্দেশ্য আসানসোল। সন্তোষপুরের হাইওয়ের পাশে একটা ঝুপড়ির পাশ থেকে ট্যাক্সি চালককে উদ্ধার করে পুলিশ। দামিনীর কথা মন দিয়ে শোনার পর আমি তার দিকে তাকিয়ে বললাম, এনি প্রোগ্রেস? একটা লেজার পয়েন্টার স্ক্রিনের দিকে তাক করে দামিনী বলল, স্যার, স্ক্রিনে 3টে ছবি। বাদিক থেকে প্রথমটা হাবিব মোল্লা, বয়স আনুমানিক 36-37 হবে, ঠিকানা বীরভূম, গাড়ির নাম্বার WB06H
4567, হলুদ ট্যাক্সি, ইয়ার অফ রেজিস্ট্রেশন 2001। সেকেন্ড ফ্রম দ্য লেফট অলোক রয়, এজ 30, বাড়ি হাওড়ায়, কলকাতায় ট্যাক্সি চালাচ্ছে প্রায় 8 বছর, গাড়ির নাম্বার WB56G5643, ইয়ার 1998। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ যোগেশ বর্মা, নন বেঙ্গলি, ইউপি থেকে। এখানে কলকাতায় ড্রাইভিং করছে প্রায় 15 বছর, বয়স 50-এর ওপর, রেজিস্ট্রেশন নাম্বার WB45YU9081। আচ্ছা, এদের গাড়ির কোনো হদিশ পেয়েছো? সেভারাল ইন্টেলিজেন্স আর স্টিল এঙ্গেজড, বাট টিল ডেট কোনো সলিড এখন অবধি পাওয়া যায়নি। এটা তো পুলিশের গদে বাঁধা ইনভেস্টিগেশন। গ্রাসরুট লেভেলে কিছু করা হয়েছে? আসলে এনিওয়ে, এই প্রতিটা ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? হ্যাঁ স্যার। সেখান থেকে কিছু? আসলে স্যার, প্যাসেঞ্জার গাড়িতে উঠে মিনিট 10-এর মধ্যে গাড়ি দাঁড়াতে বলে এবং প্রতি ক্ষেত্রে সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসার জন্য ড্রাইভারকে জোর করে। ড্রাইভারও ইনসিস্টেড হয়ে এনে দেয়। তারপর সেটা খেলেই কিছুক্ষণের মধ্যে ড্রাইভার সেন্সলেস হয়ে যায়। তারপরই এই ঘটনা। আচ্ছা, আর কিছু? না স্যার, তাদের বাকি যা স্টেটমেন্ট ওই মাস পিটিশনকেই কোরাবোরেট করছে। আই মিন স্যার, আলাদা কিছু পাইনি। আসলে তুমি তাদেরকে সেগুলোই জিজ্ঞাসা করেছো যেগুলো তাদের পিটিশনে লেখা আছে। যাই হোক, আচ্ছা, গাড়ির পেপারস বা ওনার পার্টিকুলার্স কিছু? হ্যাঁ স্যার, সেগুলো পেয়েছি। তাদের প্রত্যেকেরই নিজস্ব গাড়ি। একটা কথা বলবো স্যার? 3টি ক্ষেত্রেই আসামি কি সেম? মোডাস অপারেন্ডি তো তাই বলছে, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, আসামি খাবারের ব্যাপারে এতটা স্পেসিফিক কেন? হতে পারে সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কস আর প্রিয় খাবার। সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কস, অদ্ভুত কম্বিনেশন। আসামি একেবারে আনহেলদি। যা বলেছেন স্যার। যাই হোক দামিনী, ড্রাইভারদের ফিজিক্যাল কন্ডিশন কেমন? মানে কোনো কি বডিলি ইনজুরি আছে? না স্যার, খুব ভারী মাত্রার সেডেটিভ দেওয়ায় তারা বেশ কিছুক্ষণের জন্য ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। সকালে ঘুম ভাঙলে স্থানীয় লোক মারফত খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছিলাম। তারপর জেনারেল চেক আপ করানো হয়। সেখানেই ডাক্তারবাবু ওপিনিয়ন দেন যে শরীরে বেশ ভারী মাত্রায় স্লিপিং পিলস বা সেরম কিছু দেওয়া হয়। কাল বিকালে ওদেরকে ডাকো। আই ওয়ান্ট টু ইন্টারোগেট দেম অ্যাগেইন। সেটা ঠিক আছে স্যার, কিন্তু কিছু ধরে তো এগোতেই পারছি না। দামিনী দেখো, যে কোনো বড় কেসের তদন্তে মনে রাখবে এত মিডিয়া আর নিউজ চ্যানেলের মাঝে তদন্ত করাটাই সব থেকে বেশি চ্যালেঞ্জিং। আর এক্ষেত্রে আমাদের আসামি সম্পর্কে কোনো ধারণা নেই। মানে আমরা জানি না সে কে বা কোথায় থাকে, এমনকি তার নামটাও। তাহলে স্যার? শুধু এটুকুই নয়, তুমি ওর পদক্ষেপ সম্পর্কে না জানলেও সে কিন্তু তোমার প্রতিটা নিঃশ্বাস সম্পর্কে বেশ ওয়াকিবহাল। সেটা কিভাবে স্যার? আজকালকার যুগে এটা অস্বাভাবিক কিছু নয়। মিডিয়া, মোবাইল ফোন আর বাইরে দেখছো তো, ছোট বড় মাঝারি সব নিউজ চ্যানেল থানার বাইরে ভিড় করেছে। তোমার কি মনে হয় আসামি এগুলো খবর রাখছে না? স্যার, তাহলে তাহলে আমাদের মাথায় রাখা উচিত যতটা পারা যায় ইনফরমেশন বাইরে যাতে ফ্ল্যাশ আউট না হয়। আমাদের ইনভেস্টিগেশন রিলেটেড যে কোনো কিছু এখন থেকে কনফিডেন্সিয়াল রাখতে হবে। ওকে স্যার, কিন্তু আমরা কিভাবে এগোবো? আপাতত যেখানে ড্রাইভারদের অচেতন অবস্থায় পাওয়া গেছে সেখানে আমাদের একবার যাওয়া উচিত, যদি কিছু ক্লু পাওয়া যায়। চলুন স্যার। পথে যেতে যেতে আরো অনেক কিছুর কথা উঠল। থানায় প্রথম দিনেই গাড়ি চুরির কেস, তাতেই মাথা কেচে গন্ডুস হয়ে যাওয়ার জোগাড়। তার উপর এই সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কসের অদ্ভুত কম্বিনেশন। আসামি একটুও স্বাস্থ্য সচেতন নয়। ঘটনার সময় নিয়েও আসামি খুব বেশি চুজি নয়। আর সময় অসময়ে সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কস। আগের দিনের যাতায়াতের ধকল এখনো শরীর থেকে যায়নি। তারপর আবার কেসের তদন্ত। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে নামে। এই কালজয়ী কথাটা সত্যিই বেশ রেলেভেন্ট। বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর দেখলাম হাইওয়ের একেবারে পাশে একটা বিরাট ডাম্পিং গ্রাউন্ড। সেখানেই গাড়ি এসে থামল।
প্রায় কয়েক একর জায়গা নিয়ে এই নোংরা আবর্জনা ফেলার জায়গা, পচা খাবার আর দৈনন্দিন ফেলে দেওয়া জিনিসের স্তূপ, সেগুলো ঘিরেই উদ্দিষ্ট ভোজী কিছু প্রাণীকুলের সমাগম। পুলিশ উর্দিগায়ে হাসপাতালের মর্গে ময়না তদন্তের সময় বেশ কয়েকবার উপস্থিত ছিলাম। শুরুর দিকে যদিও সেগুলো অস্বস্তির কারণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ক্রমশ গা সওয়া হয়ে গেছে। ওই যে কথায় বলে না, মানুষ অভ্যাসের দাস, কিন্তু এই দুর্গন্ধ তার থেকেও ভয়ানক। আশেপাশে জনবসতি তো দূরের কথা, একটা চায়ের দোকান অবধি নেই। দামিনী বেশ তৎপরভাবেই গাড়ি থেকে নেমে বলল, স্যার, এই জায়গাটার নাম করিমপুর। এখানেই প্রথম ভিকটিম অর্থাৎ হাবিব মোল্লাকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রুটিন কিছু চেক আপ, তারপর হাবিব থানায় গিয়ে কমপ্লেন করে। এখান থেকে কিছু পাওয়া সম্ভব নয়। শহরের নোংরা আবর্জনা প্রায় প্রতিদিনই ফেলা হচ্ছে মনে হয়। তাই যদিও অপরাধীর কোনো না কোনো পার্টিকুলার্স পাওয়া যেত, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। স্যার, আর এত বড় জায়গায় ভিকটিমকে ঠিক কোথায় রেখেছিল সেটাও আইডেন্টিফাই করা ইজ নেক্সট টু ইম্পসিবল। আচ্ছা দামিনী, হাবিব ধর্মতলা থেকে এই লোকটাকে পিক আপ করেছিল। ধর্মতলা থেকে দীঘার ডিস্টেন্স তো প্রচুর। কলকাতার ট্যাক্সি কি সাধারণত অত দূরে যায়? মানে কিছু পারমিশনের ব্যাপার তো থাকবেই। সেটা তো বটেই স্যার। আপাতত একটা কাজ করো, ধর্মতলা থেকে করিমপুর আসার পথে যে কটা স্ট্রিট ফুডের দোকান পড়ে সেগুলোতে খোঁজ নাও। দোকানদার যদি একবার আইডেন্টিফাই করতে পারে তাহলে কাজ অনেকটাই সোজা হবে। স্যার, 3 জন ড্রাইভারকেই আজ ডেকেছি থানায়। চলো ফেরা যাক। বিকেলে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখি। আমার অনুমান কিছু নতুন তথ্য উঠে আসবেই। চলুন স্যার। থানায় ফিরে এসে ঘণ্টাখানেক রেস্ট নিয়ে নিজের চেম্বারে এসে বসেছিলাম। 1 কাপ গরম চা আর সিগারেট নিয়ে ঘড়িতে তাকিয়ে দেখলাম বিকেল 5টা। একে তো হঠাৎ পোস্টিং, তার সাথে এসেই অচেনা জায়গা, আর সর্বোপরি তার সাথে আদ্যপান্ত না জানা এক আসামির পেছনে ধাবমান আমার শরীর ও মন। যদিও তাদের আর দোষ কোথায়, বাবা মায়ের খানিকটা অবাধ্য হয়েই খাকি পোশাকটাকেই নিজের শ্মশান সঙ্গী করব বলে মনোনীত করেছিলাম। আর যেদিন থেকে এই উর্দি শরীরে উঠেছে সেদিন থেকেই পৃথিবীর কোনো না কোনো কোনায় কোনো না কোনো অপরাধীর সুচারু মস্তিষ্ক প্রসিত দুর্বিষহ কার্যকলাপের অভিঘাত থেকে শহরবাসীকে সুরক্ষিত করার কাজে নিজেকে নিমগ্ন রেখেছি। তাই ছাপোষা 10টা 5টার নির্দিষ্ট সময়সীমায় আবদ্ধ পরিকল্পনা মাফিক জীবন কাটানোর থেকে এই উত্তেজনায় ভরা জীবন আমার কাছে বেশ রোমহর্ষক। খানিকটা আত্মদর্শক মনোভাবের বিঘ্ন ঘটিয়ে দামিনী দরজার ফাঁক দিয়ে শরীরটাকে অর্ধেক প্রবেশ করিয়ে বলল, স্যার, মে আই কাম ইন? হ্যাঁ দামিনী, বলো। স্যার, হাবিব মোল্লা, অলোক রয় আর যোগেশ শর্মা এসেছেন। দে আর ওয়েটিং ফর ইয়োর কল স্যার। আচ্ছা, তুমি একে একে পাঠাও। স্যার, ইনি হাবিব মোল্লা। মধ্যবয়সী এক যুবক, পরনে কালো প্যান্ট আর নীল রঙের হাফহাতা জামা, মুখে কাঁচা পাকা দাড়ি হলেও থুতনির দিকে বেশ কয়েকটায় পাক ধরেছে। নমস্কার স্যার। নমস্কার, সামনের চেয়ারে বসো। ধন্যবাদ স্যার। তো হাবিব, তোমার ঠিকানা? শোভা বাজার। কিন্তু তোমার আধার কার্ড তো বলছে বীরভূম। হ্যাঁ স্যার, এই ওখানে আমার ভিটে মাটি আছে, গাড়ি চালানোর জন্য এখানেই থেকে যায়। একাই থাকা হয় নাকি বিয়ে করেছ? হ্যাঁ স্যার, একটা ছেলে আছে। আচ্ছা, তো হাবিব, তুমি কলকাতা রাস্তায় কদিন গাড়ি চালাচ্ছ? প্রায় 7-8 বছর স্যার। গাড়ি তো তোমার নিজের, কি তাই তো? হ্যাঁ স্যার, 3-4 বছর হলো কিনেছি। আগে মালিকের গাড়ি চালাতাম, কিন্তু এখন নিজের গাড়ি চালাই। আচ্ছা, 3রা জুন তুমি সন্ধেবেলার দিকে কোথায় ছিলে? স্যার, এই সারাদিন সেদিন খুব একটা ভাড়া হয়নি। দমদম এয়ারপোর্টের কাছে একজনকে ছেড়ে গাড়ি নিয়ে
ধর্মতলার কাছে পার্কিংয়েই দাঁড়িয়েছিলাম। সেখানেই ছিলাম। কলকাতা রাস্তায় ট্যাক্সির তো বেশ রমরমা, তো তোমার ভাড়া তো ভালোই হয়। কি বলছেন স্যার? এই ওই কিসব ওলা উবারের সময় আমার ভাঙা ট্যাক্সিতে কি আর চাপবে স্যার? আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু তারপর কি হলো? হ্যাঁ স্যার, এই তখন প্রায় রাত 9টা হবে। একজন লোক এসে বলল দীঘা যাবে। আমি প্রথমে রাজি হইনি, তারপর অনেক জোরাজোরি করে আমি না যাওয়ার জন্য তাকে ভাড়াটা একটু বাড়িয়েই এই 10,000 টাকা ভাড়া বলি, কিন্তু তাতেও লোকটা রাজি হয়ে যায়। আচ্ছা বেশ, তারপর? তারপর টাকার জন্য আমিও রাজি হয়ে যাই। বিশ্বাস করুন স্যার, এখান থেকে দীঘা 200 কিলোমিটার মতো। গাড়ি তেল বাবদ 3,000 টাকার বেশি তেল পড়বে না। তাও যদি খালি গাড়ি নিয়ে ফিরি তাহলে 6,000, তাতেও 4,000 টাকার মতো থেকে যায়। তাই আমিও শেষমেশ রাজি হয়ে যাই। তারপর? তারপর সে গাড়িতে উঠে পড়ে। এই মিনিট 20 চলার পরে সে সামনে একটা দোকানের পাশে দাঁড়াতে বলে। আমাকে 2টো সিঙ্গাড়া আর একটা কোল্ড ড্রিঙ্কস আনতে বলে। আমিও তাকে এনে দিই, তারপর গাড়ি ছেড়ে দিই। আমাকে কিছুক্ষণ পর সে তার থেকে একটা সিঙ্গাড়া খেতে দেয়। এরকম অচেনা অজানা মানুষ তোমায় কিছু খেতে দিল আর তুমি সেটা খেয়ে নিলে? বিশ্বাস করুন স্যার, এই খিদেও পেয়েছিল, আর ওই দোকানে আমার চেনা জানা, আগে অনেকবার খেয়েছি, তাই খেয়েও ফেলি। এখন আমার পক্ষে কি জানা সম্ভব? আচ্ছা, তারপর? এই তারপর কিছুক্ষণ বাদে আমার মাথাটা ঝিমঝিম করতে লাগে। আমি ওনাকে বলি যে আমার শরীরটা খারাপ লাগছে। আমি রাস্তার পাশে গাড়িটা ব্রেক করে দাঁড়াই। তারপর আমার কিছু মনে নেই স্যার। একটা কথা মনে করে বলো তো, লোকটা কি তোমার পাশের সিটে বসেছিল নাকি পেছনের সিটে? না স্যার, উনি প্রথম থেকেই পেছনে বসেছিলেন। সাধারণত একজন থাকলে, আর যদি সে মহিলা না হয়ে পুরুষ প্যাসেঞ্জার হয়, তাহলে সে আমার পাশেই বসে, কিন্তু সে সেদিন পেছনের সিটেই বসেছিলেন। সেটা দেখে তোমার সন্দেহ হয়নি? একেবারে যে হয়নি সেটা বলবো না, কিন্তু লোকটাকে দেখে সন্দেহ করার ইচ্ছে হবে না স্যার। একেবারে সাধারণ লোক, আর চলাফেরার কথাবার্তা বেশ ভদ্র, তাই অবিশ্বাস করতে পারিনি। আচ্ছা, তুমি কি করিমপুর হয়ে গেছিলে? সে কি কথা স্যার? ধর্মতলা থেকে যাওয়ার সময় করিমপুর কেন যেতে যাব? অঙ্কুরহাটি পেরিয়ে হাইওয়ে ধরেই তো সিধা রাস্তা। তাহলে? আমি আর কিছু জানি না স্যার। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি হাসপাতালে। আচ্ছা, তোমার কাছে কি ফোন ছিল? সেটা কি পেয়েছিলে? হ্যাঁ স্যার, ফোনটা আমার পকেটেই ছিল। মানি পার্স বা টাকার ব্যাগ? না স্যার, সব কিছু আমার পকেটেই ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি আসতে পারো। এভাবেই অলোক রায় আর যোগেশ বর্মাকেও জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার মধ্যে এক চুলো পার্থক্য পাওয়া গেল না। খালি তাদের উদ্ধার হওয়া জায়গার পরিবর্তন ঘটেছে, এবং করিমপুর, বেনেখালী আর সন্তোষপুর সবকটি জায়গায় কলকাতা শহর পেরিয়ে নির্জন জায়গা, যেখানে রাতে কেন দিনের বেলাতেও সাধারণ মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। দামিনী পাশেই বসেছিল, প্রত্যেকের স্টেটমেন্ট আলাদাভাবে রেকর্ড করছিল। হঠাৎ আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, স্যার কিছু কি বুঝলেন? নতুন কিছুর হদিশ মিলল না। তুমি কি পেলে বলো? স্যার, 3 জনের স্টেটমেন্ট আর গাড়ির ওনার পার্টিকুলার্স যদি আমি পাশাপাশি রাখি, তাহলে দেখা যায় প্রত্যেকের গাড়ি বেশ পুরনো। হাবিব মোল্লার গাড়ির রেজিস্ট্রেশন ডেট 2001, অলোক রায় 1991,
আর যোগেশ ভার্মা 1999, অর্থাৎ প্রায় 20 বছরের কাছাকাছি হবে। আর প্রত্যেকেরই নিজস্ব গাড়ি। এরা মিথ্যা কিছু বলছে না তো? তুমি বলতে চাইছো এরা ইন্স্যুরেন্সের ক্লেইমের জন্য নিজের গাড়ি নিজেই লুকিয়ে থানায় কেস করেছে টাকা পাওয়ার জন্য? হ্যাঁ স্যার। না দামিনী, ঠিক জমলো না। এটা আমি আগেও ভেবেছিলাম, কিন্তু দেখো প্রত্যেকটা গাড়ির ইন্স্যুরেন্স অলরেডি ফেল, তাই সেটা করলেও ইন্স্যুরেন্স কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে ঠিক খাপ খাচ্ছে না। তাহলে স্যার? গাড়িগুলো বেশ পুরনো গাড়ি নিয়েও কি বা করবে? স্যার, শহরে তো আরো অনেক নতুন মডেলের গাড়ি ভাড়ায় চলছে। সেগুলো টার্গেট না করে কলকাতার বুকে এরকম গাড়ি চুরির ঘটনা শুনে বেশ অবাক হচ্ছি। সেটাই চিন্তার বিষয়। স্যার, আমার মনে হয় নতুন মডেলের গাড়িতে জিপিএস কিংবা অনেক টেকনোলজিক্যাল সিকিউরিটি থাকে। সেই জন্যই বোধহয় পুরনো মডেলের হলুদ ট্যাক্সি সহজ টার্গেট। সবই আমাদের অনুমান দামিনী, কোনো প্রমাণ বা আই উইটনেস কিছুই নেই। আসামি তো দূরের কথা, তার এলিবাই বোঝাও কঠিন ব্যাপার। আমার তো মনে হচ্ছে লোকটার ট্যাক্সি সম্বন্ধে কোনো অ্যালার্জি আছে, কিংবা হয়তো কোনো হলুদ ট্যাক্সি তার কোনো ভালোবাসার কাউকে চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়েছে। আসামি হয়তো তার বদলা নিতে শহরের সব হলুদ ট্যাক্সিকে টার্গেট করছে। এই তোমাদের সমস্যা, সব ব্যাপারেই সস্তার ভালোবাসা দিয়ে সলভ করতে চাও। কেন স্যার, এটা কি হতে পারে না? না, পারে না। কারণ যদি তাও হয়, ট্যাক্সি চালককে ছেড়ে দিল কেন? চালককে কিছু না বলে খামোখা জড় বস্তুর উপর রাগ দেখিয়ে তার কোনো সিদ্ধিলাভ হবে কি? দামিনী, এটাও ঠিক জমল না। আপনি আমার সাথে মজা করছেন স্যার? এনিওয়ে, বেশ কিছুক্ষণ আলোচনা করেও অজ্ঞাত পরিচয় অপরাধীর কোনো রকম হদিশ ঠাওর করা গেল না। এমনকি কোনো সলিড লিড বা সেরকম কিছু অনুমানও যুক্তিযুক্ত হলো না। কিন্তু শেষে দামিনীর একটা আইডিয়া বেশ কার্যকরী বলে মনে হয়ে খানিকক্ষণ থমকে গেলাম। স্যার, 3 জন ড্রাইভারই আসামিকে দেখেছে। তাদের 3 জনের বর্ণনা মাফিক যদি একটা স্কেচ করা যায়, তাহলে আসামির চেহারা সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যাবে। ভেরি গুড দামিনী। হাবিব, অলোক আর যোগেশ 3 জন ড্রাইভারকেই কালকেই ডাকাও। কালকেই স্কেচ বানানো হবে। হ্যাঁ স্যার, তবে মাথায় এই আইডিয়াটা আগে আসেনি। এর থেকে প্রমাণও হয়ে যাবে 3টি ঘটনার মধ্যমণি একজনই, এবং সেটা পেলে আমাদের তাকে খুঁজতে হয়তো একটু হলেও সহজ হবে। পরদিনই স্কেচ আর্টিস্টকে ডেকে 3 জন ড্রাইভারকে সামনে রেখে অপরাধীর মুখের বর্ণনা নেওয়া হলো। যদিও অন্ধকারে দেখেছে, তাও দক্ষ আর্টিস্টের পেন্সিলের টানে আসামির মুখমণ্ডলের বেশ পরিষ্কার ছবি চোখের সামনে ভেসে উঠল। আমি পাশের ঘরে কেসের সমস্ত ইনফরমেশন একের পর এক সাজাচ্ছিলাম। চুরি হওয়া ট্যাক্সিগুলোর যাত্রাপথে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো জোগাড় করে সেগুলোই দেখছিলাম। তাদের গতিপথ কলকাতা রাস্তার ম্যাপে চিহ্নিত করার চেষ্টা করছিলাম। দামিনী প্রবেশ করে আমার দিকে তাকিয়ে বলল, স্যার, ডান। ছবিটা দেখুন স্যার, মাথার চুল বেশ ছোট করে ছাটা, কালো দাড়ির মাঝে ভাঙা চোয়াল, আর কপালের নিচে কোটরের ভেতরে ঢুকে যাওয়া চোখ দুটি দেখলে তার ধূর্ততা অনুমান করা যায়। সরু মুখটা দেখে তার শারীরিক গঠন যে খুব একটা সুঠাম নয় তা বুঝতে পারা যায়। স্যার, ওল্ড ক্রিমিনাল রেকর্ড দেখলাম, কোনো আসামির সাথেই মুখের কোনো মিল নেই। এই ছবি যেন বাইরে কোথাও লিক না হয়। কেন স্যার? আমি তো ভাবলাম এই শহরে সার্কুলেট করলে যদি... না দামিনী, তাতে আসামি আরো সতর্ক হয়ে যাবে। মনে রেখো দামিনী, আসামি কিন্তু কলকাতা শহরেই আছে, আর সে যখন পরপর 3 বার এই কাজে সফলতা পেয়েছে, তাহলে সে 4th অ্যাটেম্পটও নেবে। তাহলে স্যার? দামিনী, কলকাতা শহরে ধর্মতলা ও আশেপাশে মোটামুটি কটা ট্যাক্সি স্ট্যান্ড আছে? ওই তো স্যার, ধর্মতলা, চাঁদনি চক মোড়ে, লালবাজার। প্রতিটা ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের পুলিশের একজন লোক ট্যাক্সি নিয়ে থাকবে। আর মনে রাখবে, আসামি কিন্তু ক্রাইম করার আগে আমাদের কোনো প্রায়র ইন্টিমেশন দেবে না, তাই আমাদের অলওয়েজ অ্যালার্ট থাকতে হবে। ওকে স্যার, আমি অ্যারেঞ্জ করছি।
আর আমাদের যেসব লোক ট্যাক্সি নিয়ে স্ট্যান্ডে থাকবে তাদেরকে এই স্কেচটা দেখিয়ে রাখছি, তাতে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। রাইট দামিনী, ট্যাক্সি ড্রাইভারের জামায় মিনি ভয়েস ট্র্যাকার থাকবে, যাতে আসামি গাড়িতে উঠলে ওদের কথোপকথন আমরা পরিষ্কার শুনতে পারি। ওকে স্যার। পরদিন সন্ধ্যের পর থেকেই শহরের বড় বড় ট্যাক্সি স্ট্যান্ডে ছদ্মবেশে পুলিশ মোতায়েন করা হলো। লোকাল কিছু পূর্ব পরিচিত ট্যাক্সি ড্রাইভারকে আমাদের কাজের জন্য হায়ার করা হলো। সমস্ত রকম আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর দামিনী এসে প্রশ্ন করল, স্যার 12টা ট্যাক্সি স্ট্যান্ডে মোট 11 জন ফোর্স ড্রাইভারের ড্রেসে মোতায়েন করা হয়েছে, কিন্তু বাকি একটাতে ফোর্স দেওয়া যাচ্ছে না। কেন? আসলে স্যার এমন কেউ থানায় নেই যে ড্রাইভিং জানে। ঠিক আছে দামিনী, আমার একজন পরিচিত আছে, একটা নম্বর ফরওয়ার্ড করছি। তাকে আমার কথা বললে সে নির্দ্বিধায় সঠিক জায়গায় সঠিক স্থানে হাজির হয়ে যাবে। আমি বুঝেছি স্যার, আপনারা যে মানিক জোর। নমস্কার স্যার, এ বড়বাবু আপনাকে পাতিপুকুর দিঘির কাছে যেতে বললেন। পাতিপুকুর দিঘি? হ্যাঁ স্যার, আপনি একবার যান তাড়াতাড়ি। ওই স্যার দিঘি থেকে কী সব উদ্ধার টুদ্ধার ওই আপনি না একবার যান স্যার। হ্যাঁ দামিনী চলো, গাড়ি বের করো। পুলিশ জিপ নিয়ে বেরিয়ে পড়লাম। পাতিপুকুর মোড় থেকে একটা ওভারব্রিজ উঠে গেছে, সেটা সোজা গিয়ে দুটো রাস্তায় ভাগ হয়ে গেছে, একদিকে করিমপুর আর আরেকদিকে বেনেখালি। মিনিট 40-এর মধ্যেই পৌঁছে গেলাম পাতিপুকুরের দিঘির সামনে। আর আমরা যেদিক দিয়ে আসলাম সেদিকে সোজা গেলেই ধর্মতলা পেরিয়ে সন্তোষপুর। ওভারব্রিজে ওঠার কিছুটা দূর থেকেই লক্ষ্য করলাম ব্রিজের ওপর বেশ কিছু লোক জড়ো হয়ে আছে। দামিনী তাদের উদ্দেশ্যে বলল, আপনারা যারা উপরে আছেন পেছনে সরে যান, আমাদের দেখতে দিন। হ্যালো, কেউ অযথা ভিড় করবেন না। তুমি এই অঞ্চলেই থাকো? হ্যাঁ স্যার, এই গ্রামের ভাষাগুলো বিকালের দিকে স্নান করতে আসে স্যার, ওইগুলোই তো দেখছে। জলের মধ্যে কী সব ভাইসা উঠলো, তারপরই তো ওরা আমাদের জানালো। তারপর আমরা থানায় ফোন করলাম। ওই তো স্যার, দেখা মনে হচ্ছে এ ডেড বডি। ধন্যবাদ, যেটুকু জিজ্ঞাসা করেছি সেটুকুই। কেমন? আচ্ছা স্যার, মাফ করবেন স্যার। দামিনী, মনে হচ্ছে বড় কোনো কিছু এবং নিচের দিকটা বেশ ভারী। জলের নাব্যতা দিঘির মাঝখানে হয়তো একটু কম, সেই জন্য এই জলের নিচের মাটি স্পষ্ট করেছে, আর উপরের খানিকটা অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, আমি কি একটা জেসিবি গাড়ি অ্যারেঞ্জ করব? হ্যাঁ, আর দেরি করো না। মিনিট 20-র মধ্যে জেসিবি গাড়ি দিয়ে পুলিশি তৎপরতায় দিঘির নিচে তল্লাশি চালানো হলো। সরকারি ডুবুরি নিয়ে এসেও ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো, এবং যে জিনিস সকলের সামনে উদ্ঘাটন হলো তা দেখে পাতিপুকুরের দিঘির পাড়ের মানুষজনের আক্রোশ একযোগে আমাদের কর্ণগোচর হলো। পুলিশের কাজটা 7 দিন হয়ে গেল, সেটা খুঁজেই যাচ্ছে। হ্যাঁ, সরকারি টাকা ধ্বংস আর কিছু না, আমাদের ট্যাক্সের টাকা। হ্যাঁ, যা বলেছিস, খালি কাজের বেলা খালি। জলের তলা থেকে যা উদ্ধার করা হলো তা দেখে আমরা সবাই প্রায় তাজ্জব বনে গেলাম। 3টি গাড়ির বনেট সহ বাইরের হলুদ রঙের খোল, যাতে ভিতরের কোনো পার্টস আর অবশিষ্ট নেই। গাড়ির স্টিয়ারিং থেকে শুরু করে গিয়ার হ্যান্ডেল, এমনকি লুকিং গ্লাস, মিরর। বেশ কিছুদিন ধরে পুকুরের কচুরিপানা আর জলের সংস্পর্শে এসে লোহার বনেটের অনেকাংশই ফাটল ধরেছে, আর তারই বেশ খানিকটাতে মরচে ধরে গেছে। মিনিট 5-এর মধ্যেই স্থানীয় কিছু মিডিয়া পাতিপুকুরের দিঘির পাড়ে ভিড় জমিয়ে দিল। তাদের প্রশ্নের সম্মুখীন হতেই হলো। স্থানীয় কিছু মানুষজনের আক্রোশমূলক বাইট বেশ তৎপরভাবেই রেকর্ড করা হলো, যা সাথে সাথেই নিউজ চ্যানেলের মুখ্য খবর হয়ে দাঁড়ালো। এবং সব চ্যানেলের একটাই হেডলাইন,
মৃত্যুমুখে কলকাতার ঐতিহ্য। ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধার করা গাড়ির খোল থানায় নিয়ে আসা হলো। সরকারিভাবে মেকানিক্যাল রিপোর্ট তৈরি করা হলো, যার জেরে সহজেই বোঝা গেল এগুলো সবকটাই পুরনো ট্যাক্সির খোল। শহরে এতদিন খুব একটা আলোড়ন না হলেও পাতিপুকুরের দিঘির ঘটনায় যারা সাক্ষী ছিলেন তারা সবাই শহর জুড়ে শোরগোল মাচিয়ে দিল। আর সেই আক্রোশ শহর তথা সারা পশ্চিমবঙ্গে আলোড়ন ফেলে দিল। পুলিশের কর্মদক্ষতার উপর নানান কদর্য মতবাদ বর্ষিত হল। সারা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় শুরু হলো ট্যাক্সি ড্রাইভারদের অবস্থান বিক্ষোভ। সেদিন রাতেই আমরা বুঝে গেছি আর এক মুহূর্ত দেরি করবার নয়। প্ল্যান মাফিক প্রতিটা ট্যাক্সি স্ট্যান্ডে একজন করে সাধারণ ড্রাইভার বেশে হলুদ রঙের ট্যাক্সি নিয়ে দাঁড় করানো হলো। কলকাতা শহরের ছোট বড় সব ট্যাক্সি স্ট্যান্ডে সাধারণ পোশাকে পুলিশ মোতায়েন করা হলো। কেউ বা ড্রাইভার বেশে, কেউ বা ভিখারি বেশে, সঠিক সময়ের অপেক্ষায়। আর সমস্ত কিছু থানায় বসে জায়ান্ট স্ক্রিনে ওয়াকিটকির মাধ্যমে কন্ট্রোল করতে আমি আর দামিনী একটা লিস্ট নিয়ে আমাকে বলল, স্যার, আসামের অপারেশন প্লেস মোটামুটি ধর্মতলা অ্যান্ড সারাউন্ডিং বাউন্ডে, তাই আশেপাশের 15টি স্ট্যান্ডে আমাদের লোক আছে। চাঁদনি চক স্ট্যান্ডে বিমল, ধর্মতলায় সুনীল, মৌলালিতে আকাশ আর... ঠিক আছে, সব জায়গায় থাকলেই হবে। আর একটা গাড়ি অলওয়েজ রেডি রাখবে, যে কোনো শর্ট টাইমে যে কোনো ইনফরমেশনে আমাদের বেরোতে হতে পারে। ওকে স্যার। এভাবেই দিন তিনে কেটে যাওয়ার পর সেদিন রাতে আমি কন্ট্রোল রুমে বসে একটা সিগারেট ধরিয়ে খানিকটা অন্যমনস্কভাবেই বসেছিলাম। দামিনী পাশের ঘরে পুরনো কিছু কেসের তদন্তে ব্যস্ত। ক্লান্তভাবে খানিকটা ব্যর্থ মনোভাব নিয়েই অপেক্ষায় ছিলাম। একটা ঘটনার এতদিন পরেও আসামি তো দূরের কথা, তার মোটিভ অবধি ঠাউর করতে পারিনি। খানিকটা হাল ছেড়েই দিয়েছিলাম। কিন্তু প্রায় রাত 10টা নাগাদ আমার অবচেতন আর অন্যমনস্কতা কাটিয়ে দিল সামনের টেবিলে রাখা দূরাভাষ্যটা। হঠাৎ করে ভিক্টোরিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে ড্রাইভারের ওয়াকিটকিটা বেজে উঠল। স্যার, স্যার, ভিকি হেয়ার, স্যার, ভিকি হেয়ার, ডু ইউ হিয়ার মি? স্যার, ভিক্টোরিয়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে বলছি। একজন লোক ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এসে দাঁড়িয়েছে, ছবির সাথে হুবহু মিল আছে স্যার। ক্ষণিকের অন্যমনস্কতায় আওয়াজটা যেন সজোরে কানে ধাক্কা মারল। দামিনী, ভিক্টোরিয়ায় আমাদের লোক কি আছে? দামিনী, ভিক্টোরিয়াতে ট্যাক্সি ড্রাইভার তো স্যার... হোয়াট? কেউ নেই মানে? আসলে স্যার... ইজ দিস এ জোক? হ্যালো স্যার, হালদার হিয়ার। হোয়াট? হালদার? কোনো চিন্তা নেই স্যার, লোকটা আমার দিকে আসছে, চিন্তা করবেন না স্যার। তুমি ভিক্টোরিয়া ট্যাক্সি স্ট্যান্ডে? আপনি বলেছেন আর আমি আসবো না, তা হয় নাকি স্যার? চিন্তা নেই স্যার, ওর মরণ আমার হাতে লেখা আছে। বেশি বাতেলা নয় হালদার, কাজের কাজ করো। সরি স্যার। স্যার, আমি বলেছিলাম না আপনার সব থেকে বিশ্বস্ত আর বেস্ট লোকটা বেস্ট জায়গাতেই আছে। থ্যাংক ইউ দামিনী, ভেরি গুড। ভিক্টোরিয়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকে হালদারের অপ্রত্যাশিত কণ্ঠস্বর শুনে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমরা দুজনেই আমাদের কথা থামিয়ে নীরবে ওয়াকিটকির সামনে এসে ওপাশের কথোপকথন শোনার চেষ্টা করতে লাগলাম। দাদা, কোথায় যাবেন? বেশ বড় বিপদে পড়েছি দাদা, আমাকে একটু বসিরহাট যেতে হবে, একটু আর্জেন্ট দরকার। বলেন কি, বসিরহাট ট্যাক্সিতে? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, সমস্যা কিছু নেই। এখান থেকে তো প্রায় 300 কিলোমিটার মতো রাস্তা, যেতে যেতে তো সেই ভোর হয়ে যাবে। ঠিক আছে, কত ভাড়া লাগবে? এমনিতে 8,000 মতো হয়, কিন্তু আপনার জন্য 5,000। যদি আপনার অসুবিধা হয় কম বেশি করে দেবেন। হ্যাঁ, চলুন। দাদা, একটা কথা বলবো?
রান্না করেন। আসলে সারাদিন ভাড়া সেভাবে কিছুই হয়নি, তাই খাবারও জোটেনি। চিন্তা করবেন না, আমারও খিদে পেয়েছে, সামনের দোকান থেকে কিছু কিনে নেব। আচ্ছা দাদা, ঠিক আছে। আমি আর দামিনী এতক্ষণ নির্বিঘ্নে ওয়াকিটকির আওয়াজ মন দিয়ে শুনছিলাম, কিন্তু এবারে বোধহয় আমাদের কাজ শুরু করার পালা। থানার বাইরে আমাদের গাড়ি আর ড্রাইভার রেডি করাই আছে, আর আমাদের কাছে হালদারের ফোনের লোকেশনও আছে। সেটা ধরেই আমাদের ওদের পিছু নিতে হবে। দামিনী আর আমি পুলিশ জিপ না নিয়ে সাধারণ গাড়িতেই বেরিয়ে পড়লাম। মিনিট 30-এর মধ্যেই ওয়াকিটকির আওয়াজ শুনতে শুনতে আর ড্রাইভারের ফোনের লাইভ লোকেশন মাফিক আমরা একেবারে ট্যাক্সির পেছনে এসে পৌঁছালাম। চাঁদনি চক মেট্রো পেরিয়ে গাড়িটা যখন রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সামনে এসে পৌঁছালো তখন প্রায় রাত 11টা। ওয়াকিটকিতে অনেক সাধারণ কিছু বাক্যালাপের পর হঠাৎ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মুখের একটা কথা শুনে আমি আর দামিনী প্রায় অবাক হয়ে গেলাম। সামনে গাড়িটা একটু দাঁড় করবেন, খুব ভালো সিঙ্গারা পাওয়া যায়। এই নিন টাকা, 2টো সিঙ্গারা আর একটা কোল্ড ড্রিঙ্কস আনবেন। আচ্ছা স্যার। বেশ কিছুটা দূরত্ব বজায় রেখেই আমাদের গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করালাম। আমার চোখের সামনের ট্যাক্সি থেকে ড্রাইভার বেশে আমার প্রিয় এবং বিশ্বস্ত সঙ্গী স্বয়ং হালদারকে সশরীরে গাড়ি থেকে নামতে দেখে আমি বেশ আশ্বস্ত হলাম। কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে দিতেই আমি পুনরায় গাড়ি স্টার্ট দিলাম। নিঃশব্দে ধীর গতিতে আমরা পুনরায় পিছু নিলাম হলুদ ট্যাক্সির পেছনে। আমরা আরো সচেতনভাবে আমাদের গাড়ির গতিবেগ পূর্বের তুলনায় আরো খানিকটা কমিয়ে দিলাম। নির্দিষ্ট দূরত্ব বজায় না রাখলে অপরাধী আমাদের সন্দেহ করতেই পারে। আরো মিনিট 5 চলার পরেই সামনের গাড়িটা এক নির্জন রাস্তায় প্রবেশ করল। সেদিকে কিছু দূর এগোতেই সামনের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে পড়ল। আমরা বেশ কিছুটা দূরেই গাড়ির হেডলাইট বন্ধ করে নিস্তব্ধভাবে সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। একটু পরেই চোখের সামনে যা দেখলাম তা দেখে আমরা নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না। লোকটা গাড়ি থেকে নেমে হালদারকে কাঁধে করে তুলে পাশেই অন্ধকারে মিলিয়ে গেল। আমরা সুযোগ বুঝেই গাড়ি থেকে নেমে এগিয়ে গেলাম সামনের ট্যাক্সির কাছে। দামিনী, তুমি ট্যাক্সির পাশেই থাকো, আমি ওদিকটাই যাচ্ছি। ওকে স্যার। আমি দামিনীকে ট্যাক্সির পাশে থাকতে বলে রাস্তার ডান দিকে লোকটাকে অনুসরণ করতে করতে এগোতে লাগলাম। আমার থেকে কয়েক মিটার দূরত্বে খুব সন্তর্পণে লোকটা হালদারকে পিঠের ওপর পাঁজা করে তুলে সামনের দিকে এগোচ্ছে। আমিও সামনের গাছগাছালির অন্ধকারকে সাথী করে সেগুলোতে যতটা পারা যায় নিজেকে লুকিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে লোকটা থমকে দাঁড়িয়ে পড়ল। আমিও পাশের এক মোটা গাছের গুড়ির নিচে উবুর হয়ে বসে নিজেকে যতটা পারা যায় লুকিয়ে নিলাম। এবারে লোকটা ঘন জঙ্গলের মধ্যেই স্তূপ হয়ে থাকা ঢিবির পেছনে গিয়ে হালদারকে সেখানেই রেখে দিয়ে আবার রাস্তার দিকে হাঁটা শুরু করলো। তার বারবার এদিক ওদিক দৃষ্টি আর সন্ধিত্র চাহনি হাঁটাচলা দেখে তার অপরাধ মনস্কতার পরিচয় পাওয়া যায়। আমি নিজেকে যতটা পারা যায় লুকিয়ে আবার তার পিছু নিলাম। সে ধীর পায়ে এগিয়ে এসে গাড়ির ড্রাইভার সিটে বসল। খানিকক্ষণ খোঁজাখুঁজি করার পর খানিকটা বিরক্ত হয়ে পকেট থেকে সে কিছু একটা বের করতে যাওয়ার জন্য তৎপর হচ্ছিল। আমি এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। আমি এক দৌড়ে ট্যাক্সি ড্রাইভারের গেটের সামনে গিয়ে আমার হাতের সরকারি রিভলভারটা লোকটার মাথার ডান দিকে ঠেকিয়ে বললাম, কোনো চালাকি নয়, গাড়ি থেকে নেমে আসুন। লোকটা আমার কথায় কোনো কর্ণপাত না করে আমাকে এক ধাক্কা মারল। আমি দুপা পিছিয়ে যেতেই গাড়ি থেকে নেমে লোকটার সামনে অন্ধকারের দিকে ছুটে এগিয়ে যেতে লাগলো। দামিনী তৎক্ষণাৎ তার রিভলভারটা তার দিকে তাক করে চিৎকার করে বলল, আর কত পালাবি? হ্যাঁ, চুপচাপ মাটিতে বস। লোকটা এবারেও আমাদের কথায় কর্ণপাত না করে রাস্তার ডান দিকে অন্ধকারে গা ঢাকা দেওয়ার শেষ চেষ্টা করল।
কিন্তু সেদিকে যে স্বয়ং হালদার উপস্থিত সেটা সে স্বপ্নেও ভাবেনি। অনেক খেলা হয়েছে, আর নয় শালা। থানায় পৌঁছে ইন্টারোগেশন রুমে তাকে বসানো হলো। মিনিট 30 তাকে স্বাভাবিক হওয়ার সময় দিলাম। লোকটার অদ্ভুত আচার আচরণ দেখে তার ধূর্ততার মাপকাঠি ঠাউর করা যায় না। স্বল্পভাষী এবং বেশ মার্জিত। তার চোখে মুখে অপরাধবোধের লেশমাত্র নেই। তার ঘরে প্রবেশ করে টেবিলের উপর একটা প্লেট রেখে তাকে বললাম, এনে সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কস। চিন্তা নেই, এতে জ্যালিপটন নেই। লোকটা আমার দিকে করুর দৃষ্টি নিক্ষেপ করল। আমি তাকে বললাম, খেয়ে নে খেয়ে নে। তুই যেটা ড্রাইভারকে সিঙ্গারায় মিশিয়ে খাওয়াতিস সেটা এই সিঙ্গারায় নেই রে, তাই বলছি খেয়ে নে। সারা রাতের ব্যাপার, কাল সকালে কোর্ট, তারপর আবার 8-9 দিনের পুলিশ রিমান্ড, ব্লা 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 ব্লা। ইটস এ লং প্রসেস। যাই হোক, আগে নামটা বল। খানিকক্ষণ মাথা নিচু করে নির্বিকারভাবেই বসে থাকলো। আমি আবার তাকে খানিকটা কড়াভাবে জিজ্ঞাসা করলাম, তোর নাম কি? লোকটা এবারেও মুখ দিয়ে একটা স্বরও বের করল না। আচ্ছা আমি বলি, তোর নাম ওয়াসিম, ওয়াসিম জাফর। এবারে খানিকটা হতভম্বভাবেই লোকটা আমার দিকে তাকালো। আমি তাকে বললাম, দাড়ি কেটে চোখে সেই সুরমা না পড়ে নিজের রূপ হয়তো ঢাকতে পেরেছিস, কিন্তু তোর অপরাধী সত্তা তার কি হবে? হ্যাঁ? অনেক দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ওয়াসিম মুখ খুলেছিল। তার রেকর্ড করা জবানবন্দিটাই কোর্টের কাছে পেশ করা হয়। পরদিন সকালে তাকে কোর্টরুমে পেশ করার সময় সরকারি পক্ষের উকিলবাবুর জিজ্ঞাসায় সে তার সমস্ত সত্য সবার সামনে উগরে দিল। এটা ছুঁয়ে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলবো না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলবো না। আচ্ছা, আপনার নাম? আমি ওয়াসিম জাফর। শিক্ষাগত যোগ্যতা? অটোমোবাইল ইঞ্জিনিয়ার। ভেরি গুড। তো ইঞ্জিনিয়ারিং পাশ করার পর কি করলেন? চাকরির চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠেনি। আসলে এখন রেকমেন্ডেশন ছাড়া কিছুই হয় না। তারপর কি করলেন? চাকরির জন্য হন্যে হয়ে যখন কিছুই পেলাম না, তখন ইচ্ছে হলো নিজে কিছু বানানোর। বাহ, তো কি বানালেন? নিজের তৈরি বেশ কিছু গাড়ি আমি বানানোর চেষ্টা করি, কিন্তু সেগুলো মার্কেটে সেভাবে কিছু করতে পারিনি। মাথায় আসে পুরনো গাড়ির পার্টস নিয়ে আমি মডিফাই করব। কেন এরকম ইচ্ছা হলো কেন? আসলে নতুন গাড়ি বানাতে গেলে অনেক খরচ, অত পয়সা আমাকে কে দেবে? তাই ভেবে চিন্তে ডিসিশন নিলাম যে পুরনো গাড়ির পার্টস নিয়ে নতুনভাবে কিছু করব। যাই হোক, আপনি কি জানেন পুলিশ কেন আপনাকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছিলেন সেগুলো কি সত্যি? ওয়াসিম মাথা নেড়ে হ্যাঁ বাচক সম্মতি জানিয়ে সকলের সামনে মাথা হেড করে দাঁড়িয়ে রইল। এই স্বীকার করলো তাহলে? এই বেটাই কালকে শেষ পর্যন্ত স্বীকার করতে হলো না, ওই করেছে, ওই চুরি করেছে, তার মানে ওর দল আছে একটা, একা পারবে নাকি? অর্ডার অর্ডার। আপনি মহামান্য আদালতের সামনে সেগুলো আর একবার বলুন। আমি ওয়াসিম জাফর এই কলকাতা শহরের বুকে কিছু করে খাওয়ার চেষ্টা করছিলাম স্যার। কেউ একটা ফোঁটা সাহায্য করলো না। লোকের হাতে পায়ে পড়ে বলেছিলাম আমাকে কিছু টাকা দেওয়ার জন্য। ব্যবসাটা শুরু করতেই পারছিলাম না স্যার। বেশ কিছু বছর এভাবেই কেটে যাওয়ার পর শহরের সব থেকে ইম্পর্টেন্ট ঐতিহ্যের কথা মাথায় আসে, হিন্দুস্তান মোটরস, যেটা 1942 সালে তৈরি হয়েছিল। সেই কোম্পানির সব থেকে আউট অফ দ্য বক্স আইডিয়া ছিল অ্যাম্বাসেডর। সেটা হয়তো বেশ কয়েক বছর ধরে চলছিল, কিন্তু এখন সেই কোম্পানির প্রায় ডুবতে বসেছে। তাই আমার প্ল্যান আমি সেখানে নিয়ে যাই। তাদেরও ভালো লাগে স্যার,
কিন্তু ওই যে টেন্ডার পেতে গেলে মোটা অঙ্কের টাকা দরকার, সো কল্ড রেকমেন্ডেশন দরকার, আমার কাছে সেসব ছিল না। আমি ওদের চ্যালেঞ্জ করি, 2 বছরের মধ্যে আমি 5টা নতুন গাড়ি লঞ্চ করবো, অ্যান্ড ইট উইল বি বেসড অন মাই ওন কস্ট। পারলাম না স্যার, পারলাম না। কেউ তার পুরনো একটা গাড়িও আমাকে দিল না। প্রথমে রিকোয়েস্ট করলাম, তারপর 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 ভয় দেখালাম, কিন্তু কিছুতে কিছু হওয়ার নয়। তাই শেষমেশ এই পথ বেছে নিলাম। পুরনো গাড়ি নিয়ে তার ক্ষয় হয়ে যাওয়া পার্টস দিয়ে বানাতে লাগলাম নতুন মডেলের অ্যাম্বাসেডর। সেখানেও আপনারা বাধা দিলেন। কিন্তু এটা তো কোনো প্রসেস নয়, তুমি ব্যাংক লোন নিয়ে করতে পারতে। বিজনেস তো এখন অনেকেই করে। চেষ্টা করেছিলাম স্যার, চেষ্টা করেছিলাম, কিন্তু ওই যে রেকমেন্ডেশন ছিল না স্যার, কে টাকা দেবে আমাকে, তাই হয়তো লোন দিতে কেউ রাজি হয়নি। আপনি কি এর আগেও গাড়ি চুরির অভিযোগে ধরা পড়েছিলেন? হ্যাঁ স্যার। অর্ডার অর্ডার। মিস্টার ওয়াসিম জাফর, আপনি কি কিছু বলতে চান? না। অর্ডার অর্ডার। The arrested accused Wasim Jafar is pleading his guilty, and after considering all evidences, the self-declaration of arrested accused and the allegation made by the de facto complainant, the court directed police for arranging a test identification parade of the accused by the 3 victims, namely Alok Roy, Yogesh Verma, and Habib Mullah. Verdict will be promulgated after the execution of TI parade. The court is adjourned. শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি, চাকরি জীবনের শুরুর দিকে এক গাড়ি চুরির ঘটনার সম্মুখীন হয়েছিলাম। সেই রুদ্ধশ্বাস গল্পের কথা আমি আগেও আপনাদের কাছে রেখেছি। সেই গাড়ি রহস্যের মাধ্যমেই দারোগার ডায়েরি চ্যানেলের পথ চলা শুরু হয়েছিল। তখন তারই কোয়ালিফিকেশন সম্বন্ধে সে কুলু পেতেছিল। 5 বছরের দীর্ঘমেয়াদী সাজা কাটানোর পর তার জামিন হয়, কিন্তু স্বভাব বড় বিষম বস্তু। শেষ হইয়াও হইল না শেষ। জামিনে ছাড়া পাওয়ার পর কিছু বছরের মধ্যেই তার কুকার্যকলাপের প্রবৃত্তি আবার চারা দিয়ে ওঠে। তবে পূর্বের তুলনায় তার কৌশল যেমন বদলেছে, তার অপরাধ প্রণালীরও পরিবর্তন ঘটেছে। কিন্তু আইনের হাতে তাকে আগেও পরাস্ত হতে হয়েছে, আর আজও ব্যতিক্রমী কিছুই ঘটেনি। এতক্ষণ আপনারা শুনছিলেন সত্য ঘটনা অবলম্বনে দারোগা সমরেশের কাহিনী ট্যাক্সি অপহরণ কাণ্ড। এই গল্প থেকে আপনাদের জন্য প্রশ্ন, গল্পে উল্লেখিত হাবিব মোল্লা নামক ড্রাইভারের গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার কত ছিল? কমেন্টের মাধ্যমে উত্তর দেবেন। সঠিক উত্তরদাতাদের নাম পরবর্তী ইউটিউব শর্টস এবং দারোগা ডায়েরির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে। গল্পের নাট্যরূপ এবং গল্পপাঠ সমরেশ, দীনেশবাবুর চরিত্রে জয়দীপ, বড়বাবু মলয়, এএসআই দামিনী সহেলি, হাবিব মোল্লা এবং হালদারের চরিত্রে জয়দীপ, ভিকি স্বর্ণাভ, ওয়াসিম রূপঙ্কর, উকিলবাবু প্রদীপ্ত, ম্যাজিস্ট্রেট সহেলি, জনৈক মহিলা অঙ্কিতা, জনৈক কনস্টেবল দেবায়ন। এছাড়াও অন্যান্য চরিত্রে স্বর্ণাভ, দেবায়ন এবং জয়দীপ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য
কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।